প্রত্যেকে হেডিং করো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের আজকে তৃতীয় পর্যায়ের যে টপিক ডিসকাস করব সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। ঠিক আগের দিন আমরা সাইমন কমিশন তার সঙ্গে নেহেরুর উপর নিয়ে আলোচনা করেছিলাম। তারপরেই আমাদের বলেছিলাম যে আইন অমান্য আন্দোলন কিন্তু এই তৃতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আন্দোলন, যেটা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এর টপিক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। দেখো, এই আইন অমান্য আন্দোলন যদি বলা হয় এটা কোন সালের প্রেক্ষাপট, সালটা একটু কি বলতে পারবে? দেখো, আইন অমান্য আন্দোলন বলতে সাল যদি বলি 1930 থেকে 1934 সাল। তবে এটি দুটি পর্যায়ে কিন্তু সম্পন্ন হয়। দুটি পর্যায়ে কেন আমরা দেখব, মাঝে সাময়িক কালের জন্য কিন্তু প্রথম পর্বের আইন আন্দোলন স্থগিত রাখা হয়, আবার দ্বিতীয় পর্যায়ে স্টার্ট হয়। এবার ভালো করে শুনে নাও, এই 30 সালের আগে একটি বিখ্যাত কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয়। কত সাল? সেটা হচ্ছে 1929 সাল। কোন অধিবেশন বলা যাবে? লাহোর অধিবেশন। আমি কিন্তু ভেরি গুড, লাহোর অধিবেশন। তাহলে এটা কিন্তু সব থেকে প্রথমে হেডিং করো 1929 সালের, নোট ডাউন করবে 1929 সালের লাহোর অধিবেশন। এটাই কিন্তু মেন প্রেক্ষাপট। ভালো করে শোনো, লাহোর অধিবেশন। দেখো, লাহোর অধিবেশন বললে এর ডিটেলসে তো অনেক কিছু বলতে হয়, আমরা এর ডিটেলসে বেশি ঢুকবো না। শুধু এটুকু বলে দিই, এই লাহোর অধিবেশনে কি হয়। এই লাহোর অধিবেশনে ভালো করে শুনবে, এই লাহোর অধিবেশনেই কিন্তু কংগ্রেস একটা সিদ্ধান্ত নেয় যেখানে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করা হয়। কি গ্রহণ করা, এটা আমি আগেও বলেছি, পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করা হয়। হ্যাঁ কি না? পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। এটা নোট ডাউন করো, এটা আগেও আমাদের লেখানো আছে, পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। দেখো, মেন ব্যাপারটা কি, কংগ্রেস অতটা কড়া মনোভাব কখনোই প্রদর্শন সেই মতো করেনি, কিন্তু ভালো করে শুনবে যে সুভাষচন্দ্র বোস ও বামপন্থীদের চাপে পূর্ণ স্বাধীনতা প্রস্তাব কিন্তু গৃহীত হয়, এই কংগ্রেসের অভ্যন্তরে গৃহীত হয়। কিন্তু এটাও পলিটিক্স। সেই সময় সুভাষচন্দ্র বোসের চাপে গৃহীত হলেও সুভাষচন্দ্র বোস ও শ্রীনিবাস আয়েঙ্গারকে কংগ্রেস কার্যনির্বাহক সমিতি থেকে কিন্তু বাদ দেওয়া হয়। ওকে, ঠিক আগের বছর, এটা তো 1929 সাল, ঠিক আগের বছর 1928 সাল এই অধিবেশনটা কোথায় হয়েছিল? এই অধিবেশনটা মাদ্রাজ অধিবেশন। দেখো, আমার সিকোয়েন্স কিন্তু লেখানো ছিল, একটু দেখে নিতে হবে। মাদ্রাজ অধিবেশন, এই অধিবেশনের একটা গুরুত্ব ছিল। এই অধিবেশনের সভাপতি কে ছিল? এই অধিবেশনের সভাপতি ছিল জওহরলাল নেহেরু। এই নেহেরু রিপোর্টের রেসপেক্টে কী হয়, ডোমিনিয়ন স্ট্যাটাস কিন্তু গ্রহণ করা হয়। হ্যাঁ কি না? ভালো করে শুনবে, ডোমিনিয়ন স্ট্যাটাস গ্রহণ করা হয় এবং এখানেই দাবিটা কি হয়ে যায়, দাবি পাস করা হয়। ভালো করে শুনবে, দাবি পাস করা হয়। এই দাবি পাস করা হয় এখানে কার অনুপস্থিতিতে? এম.কে. গান্ধীর অনুপস্থিতিতে, মহাত্মা গান্ধীর অনুপস্থিতিতে কিন্তু এই দাবিটা পাস করানো হয়। দেখো, এবার আমরা তোমাদের অনেকের যারা ইতিহাস পড়ছে তারা বুঝতেই পারবে যে বিভিন্ন কড়া সিদ্ধান্ত কিন্তু গান্ধীজি চিরকালীনই বিরোধিতা করে এসেছিলেন। এই যে পূর্ণ স্বাধীনতার দাবি পাস হয়েছিল ওনার অনুপস্থিতিতে, পরের বছর উনি কিন্তু সেই অর্থে চাননি যে পূর্ণ স্বাধীনতা কী করবো, একদম প্রস্তাব গৃহীত হবে, এটা কিন্তু উনি চাননি। কিন্তু বামপন্থী তথা সুভাষচন্দ্র বোসের চাপে এই প্রস্তাব গ্রহণ করা হয়, কিন্তু সুভাষচন্দ্র বোসকে সঙ্গে ওনার সহযোগী শ্রীনিবাস আয়েঙ্গারকে বাদ দেওয়া হয়। এবার পড়ে থাকে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু মনে প্রাণে বামপন্থী এবং তৎকালীন সুভাষচন্দ্র বোসের মোটামুটি সমবয়সী সময় ছিলেন। উনি কী করেছিলেন, মহাত্মা গান্ধী কী করলেন, বামপন্থীদের কাছ থেকে জওহরলাল নেহেরুকে আলাদা করতে কিন্তু সক্ষম হয়। এটা কিন্তু লাহোর অধিবেশনের সেই মতো পলিটিক্যাল একটা গুরুত্ব, যে পুরোপুরিভাবে বামপন্থী ছিলেন জওহরলাল নেহেরু, কিন্তু জওহরলাল নেহেরু যুব আইকন, জওহরলাল নেহেরুর সঙ্গে সুভাষচন্দ্র বোস, কিন্তু গান্ধী দেখা যাচ্ছে এই অধিবেশনের পরে ওনাকে বামপন্থীদের কাছ থেকে সম্পূর্ণভাবে আলাদা করতে কিন্তু সক্ষম হন। হ্যাঁ কি না? এবার দেখা গেছে যে এই লাহোর অধিবেশনেই যে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব, এরপরেই দেখা যাচ্ছে যে দেশ জুড়ে যে কঠোর দমন নীতি, এটা রক্ষা করার জন্য আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়। ওকে, আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আইন আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার চলে এসো, এই যে বললাম না পূর্ণ স্বাধীনতা, এই পূর্ণ স্বাধীনতা ব্যাপারটা কি? যখনই পূর্ণ স্বাধীনতা ব্যাপারটা করা হয়েছিল,
ভালো করে শুনবে। এই পূর্ণস্থানীয় যখন একটা ডেট ইম্পর্টেন্ট, যেটা স্বাধীনতা দিবসে যে পালন করা উচিত, নেক্সট পয়েন্ট করে লেখো, এটা কিন্তু কোশ্চেন খুব আসে, যে 1930 সালের 30শে জানুয়ারি সারা ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয়। নোট ডাউন করো, 1930 সালের 30শে জানুয়ারি সারা দেশে স্বাধীনতা দিবস পালিত হয়, সারা ভারতে স্বাধীনতা দিবস পালিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিবস পালিত হয়, কোন দিন পালিত হয়, এটা কিন্তু কোশ্চেন এসেওছে বারবার যে কোনো পরীক্ষায়। ওকে, হ্যাঁ কি না? এরপরে দেখা যাচ্ছে, ভালো করে শুনে নাও, যে 11 দফা দাবি, এই 11 দফা দাবির কী বিশেষত্ব, কতটা পলিটিক্যাল মানে ঐতিহাসিকভাবে কতটা গুরুত্ব রয়েছে, এটা আমি বলতে পারবো না। কারণ সত্যি কথা বলতে 11 দফা দাবি, এই দাবিটা লিখেছিলেন বা দাবিটা প্রস্তাবটা দিয়েছিলেন গান্ধীজি ওই সময়ের যে ভাইসরয় লর্ড আরউইনকে। কিন্তু দেখা যায় যে ওই দাবি দেখার সঙ্গে সঙ্গেই খণ্ডন করা হয়, অর্থাৎ 11 দফা দাবি এর কিন্তু কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই, বরং একটু গুরুত্ব যদি বলতে পারি সেটা কি, সেটা হচ্ছে এই দাবিটাই পরোক্ষভাবে আইন অমান্য আন্দোলনকে কী করেন, ত্বরান্বিত করেন। জাস্ট নেক্সট একটা পয়েন্ট করো, 11 দফা দাবি। দেখো এর কিন্তু তেমন মানে আমার মতে এর তেমন কোনো গুরুত্ব বা ব্যাপার ছিল না। হঠাৎ করে উনি কি করেন, যে 1930 সালের 2 মার্চ 1930 সালের 2 মার্চ, এই 2 মার্চে উনি কী করেন, একটি চিঠির মাধ্যমে সরকারকে জানায় যে 11 দফা দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু উনি আইন অমান্য আন্দোলন করবেন না। ওকে, দেখো 11 দফা দাবি বলতে 11টা পয়েন্ট, আমি আর লেখাচ্ছি না, কিছু পয়েন্ট আমি মুখে বলছি। যে ভূমি রাজস্বের হার 50% কমাতে হবে, লবণ কর রোধ ও লবণ তৈরি এগুলো ব্রিটিশরা যে একচেটিয়াভাবে করছে, এখানে দেশীয় ভাবে আরম্ভ করতে হবে বা দেশে ছাড় দিতে হবে। সেকেন্ড, উপকূলবর্তী নৌ পরিবহনে ভারতীয়দের জন্য সংরক্ষণ। তারপরে হচ্ছে দেশীয় বস্ত্রের সংরক্ষণ, সামরিক ব্যয় সংকোচন, প্রশাসনিক ব্যয় সংকোচন, নেশাদ্রব্য প্রতিরোধ করা, এই মানে ব্যবহার কমানো, রাজনৈতিক বন্দীদের মুক্তি, এই সমস্ত কিছু দাবি 11টা দাবি ছিল। কিন্তু পরের দিনই বা ক্ষেত্রে জানিয়ে দেওয়া হয় যে এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে কিন্তু অমান্য করা হয়। লিখে নাও, এই প্রস্তাব মানা হয়নি। ওকে, মানা হয়নি। এবার মানা হয়নি সময় লিখে রাখো কে, লর্ড আরউইন। কারণ কোশ্চেন কিন্তু বারবার এই টপিকগুলো আসে, যে কোন ভাইসরয়ের আমলে আইন অমান্য আন্দোলন শুরু হয়। অ্যান্সার কী হবে, লর্ড আরউইন। এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার যেটা গুরুত্বপূর্ণ, তাহলে এই আইন অমান্য আন্দোলন শুরু হচ্ছে কোন ঘটনার মধ্যে দিয়ে, আমরা প্রত্যেকে জানি সেটা কি, ডান্ডি অভিযান। নোট ডাউন করো, একদম আমরা আন্দোলনের মধ্যে ঢুকে যাই, ডান্ডি অভিযান। তাহলে ডান্ডি অভিযান বলতে কত, ডেটটা বলতে পারবে? ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো 2 মার্চে উনি চিঠি লেখেন, পরের দিনই খনন করা হয়, তার ঠিক 10 দিন পরে অর্থাৎ 12ই মার্চ, এক্স্যাক্টলি, ভেরি গুড, 1930 সালের 12ই মার্চ। কী ঘটনা ঘটে ওই দিন ভালো করে শুনে রাখো, গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন সত্যাগ্রহীকে নিয়ে ডান্ডি অভিযান শুরু হয়। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। গান্ধীজি গুজরাটের, একটু পরপর পয়েন্টগুলো লিখে রাখো, গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন সত্যাগ্রহীকে নিয়ে ডান্ডি অভিযান শুরু করেন। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, অভিযান শুরু হয়েছে 12ই মার্চ, এই অভিযান শেষ কবে হয়েছে বলতে পারবে? দেখো, অভিযান শেষ হয়েছে, ভালো করে লিখে নাও, যে অভিযান শেষ বলে লিখে রাখো। দেখো, অভিযান শুরু হয় হচ্ছে 30 সালের 12ই মার্চ, শেষ হয় 1930 সালের 5 এপ্রিল। প্রায় 24 দিন
240 মাইল হাঁটার পর। ওকে, এর পরের দিন কি হয়? 6 এপ্রিল, এই দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোশ্চেন আসে। 6 এপ্রিল কী করেন? লবণ আইন ভঙ্গ করেন, লবণ আইন ভঙ্গ করেন। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডেটটা কিন্তু ইম্পর্ট্যান্ট। লবণ আইন ভঙ্গ করেন হচ্ছে, হ্যাঁ কি না? এবার ভালো করে শোনো, এই ভাঙার চেষ্টা করলে কি হয়? ভাঙার চেষ্টা করলে প্রথমে গান্ধীজি গ্রেপ্তার হন। গান্ধীজি গ্রেপ্তার হলে পরবর্তী এই কোশ্চেনটা কিন্তু আসে যে পরবর্তী কে এর নেতৃত্ব দেন বা সত্যাগ্রহে অংশগ্রহণ করেন? গান্ধীজির গ্রেপ্তারের পর আব্বাস সাহেবজি এবং তারপরে সরোজিনী নাইডু এই লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেন। লিখে নাও, গান্ধীজির গ্রেপ্তার পরে, গান্ধীজির গ্রেপ্তারের পরে, গান্ধীজির গ্রেপ্তারের পরে, গ্রেপ্তারের পরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আব্বাস সাহেবজি ও পরে সরোজিনী নাইডু লবণ সত্যাগ্রহের অংশ নেন। সরোজিনী নাইডু লবণ সত্যাগ্রহে অংশ নেন বা যোগদান করেন। এটা কিন্তু সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে গান্ধীজির নেতৃত্ব, পরে আব্বাস সাহেবজি, তারপরে সরোজিনী নাইডু। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোঝা গেছে? এবার দেখা যায় যে ভালো করে শুনে রাখো যে বিভিন্ন অঞ্চল, দেখো যেহেতু লবণ সত্যাগ্রহের কথা বলা হচ্ছে, তাহলে এই লবণ সত্যাগ্রহের উপকূলবর্তী অঞ্চলে ইম্পর্টেন্ট। তাহলে উপকূলবর্তী অঞ্চলের মধ্যে তামিলনাড়ুর তিরুচিনাপল্লী, তাঞ্জোর উপকূল বা তোমার মালাবারে ভাইকম সত্যাগ্রহ, একদল আবার আসামের নিকট সিলেট থেকে বাংলার নোয়াখালী পর্যন্ত হেঁটে এই 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 লবণ আইন কিন্তু ভঙ্গ করা হয়। তাহলে লিখে নিতে পারো যে একটা পয়েন্ট লিখে নিতে পারো যে একদম কেরাল, তামিলনাড়ু সহ বাংলা উপকূলেও এই আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া একটা পয়েন্ট কোশ্চেনে লিখে নাও যে জাতীয় সপ্তাহ পালন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জাতীয় সপ্তাহ পালন কোনটায় করা হয়? 1930 সালের 6 থেকে 13 এপ্রিল হচ্ছে জাতীয় সপ্তাহ পালন করা হয়। একটা পয়েন্ট করে নাও, কোশ্চেন এসেছিল একবার। জাতীয় সপ্তাহ পালন, জাতীয় সপ্তাহ পালন কবে করা হয়? 1930 সালের 6 থেকে 13 এপ্রিল, 6 থেকে 13 এপ্রিল এই সপ্তাহটা জাতীয় সপ্তাহ পালন করা হয়। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, বা এরকমও কোশ্চেন আসে যে জাতীয় সপ্তাহ পালন কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত? এটা হবে আইন অমান্য আন্দোলন। এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে দেখো, শুধুমাত্র যে এই আন্দোলন গুজরাটের সীমাবদ্ধ তা নয়, গুজরাট থেকে বাংলা, বিহার, উড়িষ্যা, কর্ণাটক, মালাবার উপকূল, বোম্বে, অন্ধ্রপ্রদেশ ছড়িয়ে পড়ে। দেখো, এরপরে শুধুমাত্র যে এই লবণ আইন ভঙ্গের মাধ্যমে যে এই আন্দোলন চলছিল এমন কোনো মানে নেই। এরপরে আরম্ভ হয় টেক্সটাইল শ্রমিকরাও তাদের কি হয়? প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করে ও ধর্মঘটে সামিল হয় হচ্ছে। চলো, এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, নেক্সট নোট ডাউন করো। 1930 সালের সিকোয়েন্সগুলো ইম্পর্টেন্ট। 1930 সালের 7 মে, 7ই মে মহারাষ্ট্রের সোলাপুরে আমরা জানি মহারাষ্ট্র যে টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। টেক্সটাইল শ্রমিকরা সরকারি প্রতিষ্ঠানগুলি আক্রমণ করেন ও ধর্মঘট ডাকেন। আক্রমণ করে ধর্মঘট ডাকেন। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই শুধুমাত্র যে লবণ আইন ভঙ্গ এটা কিন্তু একমাত্র ব্যাপার ছিল না। ওকে, চলো এবার ভালো করে শোনো। তাহলে সরকার এর বিপক্ষে কি করেন? ভালো করে, সরকার এর বিপক্ষে মার্শাল ল প্রবর্তন করে এই আন্দোলন দমন করেন। লিখে নাও, মার্শাল ল প্রবর্তন করে এই আন্দোলন দমন করা হয়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। এবার আমার জানার দরকার যে এই যে লবণ সত্যাগ্রহ,
এটা পশ্চিমবঙ্গের, এই আজকের পশ্চিমবঙ্গের রেসপেক্টে কোন জায়গায় সত্যাগ্রহ হয়েছিল বলতে পারবে? বলা যাবে? এটা কিন্তু কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বা কোন জায়গায় লবণ সত্যাগ্রহের সব থেকে ব্যাপক সাড়া পড়েছিল? কারো কোনো আইডিয়া আছে? বলা যাবে? নোট ডাউন করে নাও যে তৎকালীন বাংলায় যেটা বর্তমান পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে 40টি গ্রামে লবণ সত্যাগ্রহ শুরু হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলায় কাঁথিতে 40টি গ্রামে লবণ সত্যাগ্রহ শুরু হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য। হ্যাঁ কি না? 40টি গ্রামে লবণ সত্যাগ্রহ শুরু হয়। এই পয়েন্টটা নোট ডাউন করে নাও, কাঁথির তলে আন্ডারলাইন করে নাও। ওকে, এটা হচ্ছে এই কাঁথিতে কিন্তু 40টা গ্রামে একত্রে শুরু হয়, যেটা সামলাতে কিন্তু সরকারের, তৎকালীন ব্রিটিশ সরকারের অনেকটাই টাইম লেগেছিল। হ্যাঁ কি না? চলো নেক্সট, পেশোয়ারে এই আন্দোলনের নেতৃত্ব কে দেন? লিখে নাও পেশোয়ারে বলতে বর্তমান যেটা পুরোপুরি পাকিস্তানে। পেশোয়ারে এই আন্দোলনের নেতৃত্ব দেন সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? খান আব্দুল গফ্ফর খান। নোট ডাউন করে নাও। এই আন্দোলনের নেতৃত্ব দেন খান আব্দুল গফ্ফর খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। খান আব্দুল গফ্ফর খান। ওকে, নোট ডাউন করেছো? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার ভালো করে শোনো, আমার যেটা জানার দরকার যে এই যে সত্যাগ্রহ যে এসছিল, এখানে একটা টপিক আমাদের জানার দরকার যে 1930 থেকে 31-এর মধ্যে বাংলা থেকে সব থেকে বেশি সত্যাগ্রহ কারারুদ্ধ হন বা গ্রেপ্তার হন। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে 1930-31 সালে বাংলা থেকে সবচেয়ে বেশি বিপ্লবী বলা উচিত বা বলতে পারো সত্যাগ্রহী, কথাটা ওই সময় খুব ইম্পর্টেন্ট, যে সবচেয়ে বেশি সত্যাগ্রহী কারাবরণ করেন। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা যেন মনে থাকে। এবার যেটা আমাদের সব থেকে বেশি একটা সমস্যার ব্যাপার, যে এই আন্দোলন চলছিল, সব জায়গায় ছড়িয়ে পড়ছিল, দমন নীতি গ্রহণ হচ্ছিল বা কারো দ্বীপান্তর হচ্ছিল। ঠাকুরচন্দ্র সিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ঠাকুরচন্দ্র সিং কি বলবো, দ্বীপান্তর হয়, বাংলা থেকে বিহার থেকে প্রচুর মানুষ কারারুদ্ধ হয়, ভালোভাবে আন্দোলন চলছিল। কিন্তু হঠাৎ গান্ধী আরউইনের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। তার ডেট কবে? 1931 সালের 5 মার্চ। দেখো, ঠিক এক বছর আগে এই ডেটে উনি কী করেছিলেন? উনি মোটামুটি এই 2 মার্চে উনি চিঠি লিখে একটা 11 দফা দাবি মানাতে পারেননি। ঠিক তার এক বছর পর আরউইন আর গান্ধীর মধ্যে বিশেষ চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি সম্পাদনটার কী নামে পরিচিত? গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত। এই চুক্তির ফলে হঠাৎ করে উনি একইভাবে এই আন্দোলন কে কী করেন? গান্ধী আরউইনের চুক্তির মাধ্যমে এই আন্দোলনকে স্থগিত করে দেয়। ওকে, দেখো তাহলে বলতে পারি যে ডেটটা ইম্পর্টেন্ট। এই ডেটে কী হয়? আইন অমান্য আন্দোলন স্থগিত করা হয় বা স্থগিত রাখেন। লিখে নাও, আইন অমান্য আন্দোলন স্থগিতকরণ, আইন অমান্য আন্দোলনের স্থগিতকরণ। ওকে, এর কারণ কি? গান্ধী আরউইন চুক্তি। তাহলে গান্ধী আরউইনের চুক্তির মাধ্যমে কি হয়? পুরোপুরি এই যে এত মানে বড় অঞ্চল জুড়ে একটা আন্দোলন চলছিল, জাতীয় স্তরে একটা গণ আন্দোলন চলছিল, এটা কিন্তু পুরোপুরিভাবে স্থগিত হয়ে যায়। আমি পরবর্তী ক্ষেত্রে নোট ডাউন করাবো, আমি আলাদা পয়েন্ট করাবো। এই সময় কিন্তু কিছু বিশেষ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল, রাউন্ড টেবিল কনফারেন্স যেটাকে বলা হয়। ওকে, এই রাউন্ড টেবিল কনফারেন্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়েছিল, ভারতের তরফ থেকে কে যোগদান করেছিল, কে করেনি। দ্বিতীয় গোল টেবিল বৈঠক কখন হয়েছিল, তৃতীয় গোল টেবিল বৈঠক কখন হয়েছিল, তার মাঝে গান্ধী আরউইন চুক্তি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি এটা পরে নোট ডাউন করাবো। তবে জাস্ট এটা যে প্রথম পর্ব আমরা আলোচনা করলাম, এরপরে আমি সিকোয়েন্সটা ব্রেক না করেই নোট ডাউন করে নাও প্রত্যেকে যে এই আন্দোলনের দ্বিতীয় পর্ব। মাঝখানে তাহলে এই যে টাইম স্পেসটা আছে, ভালো করে শোনো, এই যে টাইমটা আছে, এই যে টাইমটার এরপরে দেখা যাচ্ছে যে 31-এর 5ই মার্চ বন্ধ হয়েছিল। আবার সত্যাগ্রহ শুরু হয় কখন? যখন উনি দ্বিতীয় গোল টেবিল বৈঠক থেকে ফিরে আসেন। বৈঠকটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়,
তখন উনি দেশে ফিরে এসেই 32 সালের 3 জানুয়ারি মানে প্রায় 10 মাস পরে এই আন্দোলনের আবার শুরু করেন। ওকে, তাহলে ডেটটাও আমাদের ইম্পর্টেন্ট, পর্বটা ইম্পর্টেন্ট, লিখে রাখো যে আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়। মাঝের আমি একটা 3টে স্টার দিয়ে রাখো। এই 3টে স্টার বলতে কি, এইখানে বিশেষ কিছু ঘটনা ঘটেছিল যেটা আমি এক্ষুনি আলোচনা করছি। লিখে নাও আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়। দেখো দ্বিতীয় পর্যায় কিন্তু বা দ্বিতীয় পর্ব আমার মতে বা বইতে যতটা আমি বই পড়েছি ঘেঁটেছি এতটা কিন্তু দানা বাঁধেনি, যেটা প্রথমটা এতটাভাবে দানা বেঁধেছিল, দ্বিতীয় পর্ব কিন্তু এতটাভাবে দানা বাঁধেনি। তাহলে এটা ডেটটা কবে? ডেটটা মনে রাখো 1932 সালের 3 জানুয়ারি। 32 সালের 3 জানুয়ারি। ওকে, কখন এটা? উনি যখন দ্বিতীয় গোলটেবিল বৈঠক থেকে উনি ফিরে এসে কিন্তু আবার করা হয়। ওকে, এরপরে দেখা যায় যে দমন নীতি, নেক্সট হেডিং করো দমন নীতি। এরপরে আর এরা অত ব্রিটিশরা অত সহনশীলতা দেখায়নি, কড়া দমন নীতি গ্রহণ করা হয়। দমন কি করেন ভালো করে? প্রথম দমন যেটা করা হয়, কংগ্রেস দলটি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। দেখো, যেটা অনেকের ক্ষেত্রেই খুব এর ছিল যে কংগ্রেস দলটি নিষিদ্ধ, এটাই কিন্তু প্রথম ঘোষণা করা হয়। ওকে, কংগ্রেস দলটি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এটা কাদের তরফ থেকে ঘোষণা করা হয়? এটা কিন্তু ব্রিটিশ সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে কংগ্রেস দলটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হ্যাঁ কি না? একইভাবে ভালো করে শোনো, একইভাবে বাংলায় নোট ডাউন করে নাও, 227টি সংগঠনকে নিষেধাজ্ঞা জারি হয়। লিখে নাও, বাংলায় 227টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিষেধাজ্ঞা জারি হয়। হয়েছে? তার সঙ্গে যেটা দেখা যায় 1932 সালে 2জন গ্রেপ্তার হয়, একজন হচ্ছে গান্ধীজি আর একজন বল্লভভাই প্যাটেল। লিখে রাখো, ওই সময় গান্ধীজি ও বল্লভভাই প্যাটেলকে গ্রেপ্তার করা হয়। ওকে, এটা মোটামুটি বলতে পারি কড়া দমন নীতি কিন্তু নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। হচ্ছে? হ্যাঁ কি না? এবার ভালো করে শোনো, এরপরে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে একটা পয়েন্ট এই সময় ঘটে, সেটা কি? সেটা যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। এর সঙ্গে কার নাম যায় এটা বলা উচিত। দেখি কে বলতে পারে? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে বলতে পারে? বলা উচিত কারোর না কারোর। সাম্প্রদায়িক বাঁটোয়ারা অর্থাৎ ধর্মের ভিত্তিতে বা সম্প্রদায় ভিত্তিতে কোনো কিছুর ভাগ করা, এটা এর জন্য কে রেসপন্সিবল ছিল? ভালো করে শুনে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1932 সালে, ডেটটাকে মনে রেখো, 1932 সালের 16ই আগস্ট। 1932 সালের 16ই আগস্ট তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। লিখে রাখো, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কিন্তু গ্রহণ করেন র্যামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি গ্রহণ করেন। ভালো করে শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বা খুব গুরুত্বপূর্ণ টপিক। এই বাঁটোয়ারা নীতির বিরুদ্ধে গান্ধীজি জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন। লিখে রাখো, এর বিরুদ্ধে গান্ধীজি আমরণ অনশন শুরু করেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই পয়েন্টটা আসে যে আমরণ অনশন শুরু যে করেছিলেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে। একটা জিনিস মনে রাখো, সালটা খুব ইম্পর্ট্যান্ট, যে 1932 সালের 20 সেপ্টেম্বর। ওকে, কোথায়? জারবেদা জেলে। নোট ডাউন করো, জারবেদা জেলে। হচ্ছে? এই গেল হচ্ছে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, কোনো অসুবিধা নেই। এইবার এখানে দেখা যায় যে হিন্দু ধর্মের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। এই হিন্দু ধর্মের মধ্যে বিভেদ ঠেকাতে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে এর কয়েকদিন পরে 5 সেপ্টেম্বর একটা চুক্তি সম্পাদিত হয়, যার নাম কি? যার নাম হচ্ছে পুনা চুক্তি। নেক্সট পয়েন্ট করবে, খুব গুরুত্বপূর্ণ, পুনা চুক্তি। নেক্সট পয়েন্ট করো,
পুনা চুক্তি। লিখে নাও, হিন্দু ধর্মের বিভেদ ঠেকাতে এই চুক্তি সম্পাদিত হয় কার মধ্যে? আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। ওকে, আম্বেদকর ও গান্ধীজির মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। ডেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 1932 সালের 25শে সেপ্টেম্বর। দেখো 25শে সেপ্টেম্বর, তখন কিন্তু উনি আমরণ অনশন চলছিল, হ্যাঁ কি না? চলো নেক্সট, যেটা গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, যে এই তাহলে আন্দোলন তো চললো এই সময়, গান্ধীজি প্যাটেল জেলে, তাহলে এর পরবর্তী ধাপ কি? ভালো করে শোনো, এর পরবর্তী ধাপ, পুনে চুক্তির পরই গান্ধীজি হরিজনদের উন্নতি সাধনে। হরিজন কথার অর্থ কি? হরিজন মানে কারা বলতে পারবে? হরিজন মানে কারা? কারো কোনো আইডিয়া আছে? কারা কারা? হরিজন বলতে কি? আমি এর পরের পয়েন্ট হবে হরিজন আন্দোলন। হরিজন কি? হরিজন বলতে যারা হচ্ছে হিন্দু ধর্মের দলিত শ্রেণী। হরিজন তাদেরকেই বলা হয়, যাদেরকে আমরা না, ভালো করে শুনে নাও, যাদের আমরা সাধারণ ভাষায় ম্যাথর বলি। আমরা জানি তো, যারা হচ্ছে নোংরা পরিষ্কার করে তাদেরকে আমরা চলিত ভাষায় ম্যাথর বলি। এটা ভালো একটু সম্মানীয় ল্যাঙ্গুয়েজে বলতে গেলে হরিজন বলা হয়। ওকে, এবার এই পুনা চুক্তির পরেই হরিজনদের উন্নতি সাধনে, এবং তখন হরিজনরা ছিল অস্পৃশ্য, অর্থাৎ অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনে আত্মনিয়োগ করেন। ওকে, এরপরেই দেখা যাচ্ছে 1932 সালে উনি কিন্তু সর্বভারতীয় হরিজন সভা গঠন করেন এবং সর্বভারতীয় অস্পৃশ্যতা লীগ গঠন করেন, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1932 সালের সেপ্টেম্বরে গান্ধীজি দুটো ফর্ম করেন। গান্ধীজি একটা লিখে রাখো, যে সর্বভারতীয় হরিজন সভা এবং সর্বভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেন। এভাবে দেখা যাচ্ছে, ভালো করে শুনে রাখো, যে ব্যাপারটা নিয়ে আলোচনা চলছিল, যে 11 দফা দাবি, তার বিরুদ্ধে আইনমান আন্দোলন, দেখা যাচ্ছে হরিজনের দিকে শিফট হয়ে যেতে গান্ধীজির ব্যাপারটা হঠাৎ করে টেন্ডেন্সিটা বলতে পারো, বা উদ্দেশ্যটা বলতে পারো, বা লক্ষ্য বলতে পারো, সেটা হঠাৎ করে 11 দফা দাবি, ডোমিনিয়ন স্ট্যাটাস বা প্রশাসনিক ব্যাপার থেকে হঠাৎ করে হরিজনদের দিকে শিফট হয়ে যায় সাময়িক কালের জন্য। ওকে, এখানে দেখা যাচ্ছে যে উনি আইন অমান্য আন্দোলনে উৎসাহ হারিয়ে ফেলে কি করেছেন? উনি ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার প্রভাবে এই আন্দোলনকে উনি পরবর্তী ক্ষেত্রে 1934 সালে প্রত্যাহার করে নেন। ওকে, তার আগে লিখে নাও, সর্বভারতীয় হরিজন সভা এবং সর্বভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেন। অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেন। ওকে, হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে আইন অমান্য আন্দোলনের উৎসাহ হারিয়ে তিনি ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। লিখে নাও, আইন অমান্য আন্দোলনের উৎসাহ হারিয়ে উনি হচ্ছে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। ওকে, উৎসাহ হারিয়ে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, 33 সালের 1 আগস্ট ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেন। ওকে, ডেটটা মনে রাখো, 1933 সালের 1 আগস্ট। ওকে, এর ফলে কি দেখা যায়? এর ফলে ক্রমেই এই আন্দোলন দুর্বল হয়ে থাকে। দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে 1934 সালে এপ্রিল মাসে এই আন্দোলন কিন্তু পুরোপুরিভাবে কি হয়, প্রভাব হারিয়ে ফেলে, একদম প্রত্যাহার করে নিতে বাধ্য হন। লিখে নাও, 1934 সালের এপ্রিলে উনি এই আন্দোলন কিন্তু প্রত্যাহার করেন। এই আন্দোলন বলতে কোনটা? এই আন্দোলন বলতে আইন অমান্য আন্দোলন কিন্তু উনি প্রত্যাহার করেন। ওকে, তাহলে দেখো, আমরা একটা জিনিস দেখতে পাবো, যত আন্দোলনই দেখি না কেন, যেটা গান্ধীর নেতৃত্বে হয়েছে, কোনোটাই কিন্তু সাকসেস পায়নি। শুধু সাকসেস পায়নি বলবো না, সেই আন্দোলন কিন্তু উনি প্রত্যাহার করে নিয়েছেন।
বা অন্যদিকে হঠাৎ ওনার শিফট হয়ে যাচ্ছে ওনার মানসিকতা, যার কারণে কোনো আন্দোলনে সেই মতো দানা বাঁধেনি। হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই আন্দোলনের প্রভাবে কী হয়, প্রভাবগুলো জানার দরকার। এই আন্দোলনের যে প্রভাব হয় সেখানে দেখা যাচ্ছে যে বামপন্থী দলগুলো বিকল্প হিসাবে উঠে আসছে এবং জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু যথার্থ বিকল্প নেতা হিসাবে কিন্তু উত্থান ঘটে এই আন্দোলনের পরে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। চলো নেক্সট আমাদের যেটা জানার দরকার, যে গ্যাপটা আমি দিয়ে রেখেছিলাম 1931 সালে 15ই মার্চের পরে, সেটা আমরা আলোচনা করব। ওকে, চলো প্রত্যেকে হেডিং করো রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক। নেক্সট হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ টপিক, আজকে লাস্ট টপিক, গোল টেবিল বৈঠক। কোশ্চেন আসে, গোল টেবিল বৈঠক, গোল টেবিল বৈঠক বা ইংলিশে এটাকে বলি রাউন্ড টেবিল কনফারেন্স, রাউন্ড টেবিল কনফারেন্স। ওকে, দেখো ভালো করে শোনো যে 1931 সালে তৎকালীন ভাইসরয় লর্ড ডারউইন গোল টেবিল বৈঠকে আহ্বান করেন। ওকে, দেখো এবার দেখা যায় যে ভালো করে শোনো যে ডেট কবে কবে কী কী ব্যাপার, ভালো করে শোনো। প্রথমে 1 নম্বর দিয়ে হেডিং করো প্রথম গোল টেবিল বৈঠক, প্রথম গোল টেবিল বৈঠক। প্রচুর কোশ্চেন আছে কিন্তু। প্রথম গোল টেবিল বৈঠক, দেখো যে কোনো বইতে একটু খাপছাড়াভাবে আছে, আমার কাজ শুধু প্রত্যেকটাকে একটু সিকোয়েন্সে নোট ডাউন করিয়ে দেওয়া। ডেট ইম্পর্টেন্ট, লিখে রাখো 12ই নভেম্বর 1930 থেকে 19শে জানুয়ারি 1931। ওকে, 12ই নভেম্বর 1930 থেকে 19শে জানুয়ারি 1931। ওকে, এবার কারা কারা অংশগ্রহণ করেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো অংশগ্রহণ করেন ইংল্যান্ডের 16 জন প্রধান, 3 জন রাজনৈতিক দলের সদস্য, 16 জন ভারতীয় দেশীয় রাজ্যের সদস্য, আর 57 জন প্রায় ব্রিটিশ ভারতের সদস্য। তাহলে লিখে নাও অংশগ্রহণ, অংশগ্রহণ বলে হেডিং করো, অংশগ্রহণ বলে হেডিং করো। লিখে দাও যে 16 জন ইংল্যান্ডের প্রধান। কোশ্চেন কিন্তু এগুলো আসে এই তথ্যগুলো দিয়ে, ইংল্যান্ডের প্রধান। নেক্সট নোট ডাউন করবে 3 জন রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক দলের সদস্য। নেক্সট নোট ডাউন করবে 16 জন ভারতীয় দেশীয় রাজ্যের সদস্য, ভারতীয় দেশীয় রাজ্যের সদস্য, আর 57 জন ব্রিটিশ ভারতের সদস্য। লিখে নাও 57 জন ব্রিটিশ ভারতের সদস্য, ভারতের সদস্য। এনারা কিন্তু একত্রে অংশগ্রহণ করেন। এবার যেটা আমাদের জানতে হবে যে অংশগ্রহণ করে সেটা বুঝলাম, এদের মধ্যে উল্লেখযোগ্য সদস্য কারা কারা ছিলেন। দেখো আমাদের কিন্তু কিছু অংশগ্রহণকারী যে সদস্য আছে না, এনাদের কিছু দল অনুযায়ী আমাদের মনে রাখতে হবে। চলো লিখে রাখো বিশেষ সদস্য। মানে বিশেষ সদস্য বলতে কি, এটা এর বাইরে নয়, এটা অংশগ্রহণকারী সদস্যের মধ্যেই। দেখো তার মধ্যে প্রথমেই যেটা বলি মুসলিম লীগ। মুসলিম লীগের মধ্যে কে কে গিয়েছিল, দেখো একজন মানে বর্তমান পাকিস্তান, একজন বর্তমান বাংলাদেশ, এই দুটো অঞ্চল থেকে গেছিলো, যেটাকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান বলতে পারি। তৎকালীন ভাগ হয়নি যদিও, কি বলতে পারি, মানে মোটামুটি 3 জনের নাম উল্লেখ করতে পারি, জিন্নাহ, আগা খাঁ আর হচ্ছে ফজলুল হক। জিন্নাহ, আগা খাঁ ও ফজলুল হক। ওকে, নেক্সট হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা, তাহলে হিন্দু মহাসভা কি, হিন্দু মহাসভাকে লিখে রাখো এস মুঞ্জি, এস মুঞ্জি, এম আর জয়াকার, এম আর জয়াকার। নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারা কারা সদস্য মানে অংশগ্রহণ করেছিলেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। চলো লিখে রাখো যে ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন, লিখে রাখো ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন। এর কারা সদস্য ছিলেন, কারা যোগদান করেছিলেন, লিখে রাখো তেজ বাহাদুর সাপ্রু, তেজ বাহাদুর সাপ্রু।
এই তেজ বাহাদুর সাপ্রুর সঙ্গে যার নাম খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো শ্রীবাস্তব শাস্ত্রী। শ্রীবাস্তব শাস্ত্রী। ওকে, নেক্সট যেটা নোট ডাউন করানো খুব গুরুত্বপূর্ণ, যে দলিত শ্রেণীর সদস্য, লিখে নাও অস্পৃশ্য বা দলিত শ্রেণীর সদস্য বি আর আম্বেদকর। এনার কিন্তু নাম যথেষ্ট পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো, লিখে রাখো বি আর আম্বেদকর। নোট ডাউন করেছো? এই সদস্যদের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন কারা কারা অংশগ্রহণ করেছিল বিশেষ, এটা কিন্তু আমায় জানতে হবে। তবে তোমাদের এই যে নাম দেখলাম, এই নামের মধ্যে দেখো কংগ্রেস তখন তো উল্লেখযোগ্য দল, কিন্তু কংগ্রেস তো হচ্ছে যোগদান করেনি, এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও। কংগ্রেস যোগ দেয়নি, কংগ্রেস যোগ দেয়নি। ওকে, এবার আরউইনের যে কারণ ছিল একটা এই আলোচনা করার, সেটা কিন্তু এত মিলিতভাবে এত বিপরীত ধর্মী চিন্তাধারার মানুষদের একটা মিটিং, সেখানে কিন্তু এই বৈঠকটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। ওকে, এই সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার কারণে, ভালো করে শুনবে, এই সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার কারণে গান্ধীজি আর আরউইনের মধ্যে একটি বিশেষ চুক্তি সম্পাদিত হয়। ওকে, নোট ডাউন করো নেক্সট পয়েন্ট, গান্ধী আরউইন চুক্তি 1931। নেক্সট পয়েন্ট নোট ডাউন করো, গান্ধী আরউইন চুক্তি, গান্ধী আরউইন চুক্তি 1931। ভালো করে শোনো, প্রথম যখন এই গোলটেবিল বৈঠক ব্যর্থ হলো, তখন দেখা গেল যে এই চুক্তির প্রয়োজনীয়তা আছে। এ কার কার মধ্যে হয়েছিল নাম শুনে বুঝতে পারছো, গান্ধীজি আরউইনের মধ্যে হয়েছিল, হ্যাঁ কি না? এই আরউইনের এক্ষেত্রে আরউইনের যে চুক্তি হচ্ছে, যেটা ভালো করে শুনবে, এখানে যেটা মধ্যস্থতা কে করেছিল, মধ্যস্থতা করেছিল তেজ বাহাদুর সাপ্রু এবং জয়াকার, এদের মধ্যস্থতায় এই চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির ডেট আমি আগেই বলেছি, 1931 সালের কত তারিখ, 5 মার্চ, আগে এক্ষুনি আলোচনা করা হয়েছিল। এই চুক্তির শর্ত কি, ভালো করে শোনো। প্রথম যে শর্ত আমি বলছি না, লিখে নিতে পারলে, এই চুক্তির শর্ত হচ্ছে যে যারা রাজবন্দী রয়েছে আর কি, বিভিন্ন হিংসার অপরাধে, তাদেরকে মুক্তি দেওয়া। নোট ডাউন করে নিতে পারো যে রাজবন্দীদের মুক্তি। সেকেন্ড, ভালো করে শুনবে, যে করমুক্ত লবণ তৈরির অধিকার দেওয়া, এটা সেকেন্ড পয়েন্ট এই চুক্তির শর্ত। তারপরে যেটা বলা হয়েছে যে দেশীয় শিল্পের উন্নতির জন্য বিদেশি পণ্য যে বর্জন, এই নীতি সরকার মেনে নেবে। প্রধান কিন্তু এই তিনটে চুক্তি এই গান্ধী আরউইনের চুক্তির বিষয়বস্তু। সেই সঙ্গে এটা কি বলবো, এটা প্রস্তাব দেওয়া হয়েছিল, শর্ত হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এটাও বলা হয় একটা শর্তের অ্যাডিশান, যে এর ফলে আইন অমান্য আন্দোলনকে প্রত্যাহার করে নিতে হবে, তাই করে নিয়েছিল। এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠক কী হবে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক যে কংগ্রেস যোগদান করবে, এটাও কিন্তু করা হয়েছিল। এরপরে দেখা যায়, নোট ডাউন করানো সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে, দেখো যে কথাগুলো বললাম নির্দিষ্ট করে লিখে নিতে পারো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের যোগদান। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা যোগদান করেছিল, কারণ কী ছিল, এই গান্ধী আরউইন চুক্তি। তবে হ্যাঁ, ভালো করে শোনো, যখন হঠাৎ করে ইনি প্রত্যাহার করে নেন, সেই সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, যে ভগৎ সিং সুখদেব রাজগুরুর ফাঁসি উনি হঠাৎ করে প্রত্যাহার করে নিলেন, কিন্তু গান্ধীজি এই তিনজন ব্যক্তিত্বের ফাঁসির কোনো রদ করার চেষ্টাই করেননি। তো এই ব্যাপারটায় করাচি যে অধিবেশন হয় 31 সালে, করাচি অধিবেশন, সেখানে কিন্তু ভগৎ সিংয়ের ফাঁসির জন্য গান্ধীজি দায়ী, এই স্লোগানটা কিন্তু উঠেছিল কংগ্রেসের অভ্যন্তরেই। এবং গান্ধীজি নিপাত যাও, এই স্লোগানও কিন্তু এই পরবর্তী 31 সালে করাচি অধিবেশনে উঠতে লক্ষ্য করা যায়। এবং এই যে চুক্তি, এই চুক্তির কিন্তু সুভাষচন্দ্র বোস ও জওহরলাল নেহেরু এই চুক্তির বিরোধিতা করেন। নোট ডাউন করো, সুভাষচন্দ্র বোস ও জওহরলাল নেহেরু এই চুক্তির বিরোধিতা করেন, এই চুক্তির বিরোধিতা করেন। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ভালো করে শোনো, চুক্তি তো হয়ে গেল, চুক্তির শর্ত অনুযায়ী যোগদান করতে হবে, এবং দেখা যাচ্ছে যেটা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করা হচ্ছে। নোট ডাউন করে নাও নেক্সট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। একটু ধৈর্য রাখো, আর 5 মিনিট। দ্বিতীয় গোলটেবিল বৈঠক,
দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এর ডেট কিন্তু ইম্পর্টেন্ট, এর ডেট প্রপার পাওয়া যায় না, ভালো করে শোনো, এর ডেট প্রপার পাওয়া যায় না, তবে বলতে পারি যে সেপ্টেম্বর 1931 থেকে ডিসেম্বর 1931। ওকে, এটা দ্বিতীয় গোলটেবিল বৈঠক। এই গোলটেবিল বৈঠকের ব্যাপারটা কি, এই গোলটেবিল বৈঠকে শুধুমাত্র কংগ্রেস যোগদান করেনি তা নয়, গান্ধীজি যোগদান করেন। ওকে, গান্ধীজি সহ কংগ্রেসের যোগদান, এটাই হচ্ছে এই গোলটেবিল বৈঠকের প্রধান গুরুত্ব, গান্ধীজি সহ কংগ্রেসের যোগদান। ওকে, এবার দেখা যাচ্ছে যেটা, যে মুসলিম নেতারা ও দলিত শ্রেণীর প্রতিনিধি আম্বেদকর এই বৈঠকে পৃথক নির্বাচনের দাবি তোলেন, কিন্তু গান্ধীজি আবার এই যে নির্বাচনের যে দাবি, এই দাবির বিরোধিতা করেন। ফলে দেখা যায় সেই বিরোধিতার ব্যাপারটা যখন আসছে তখন এই বৈঠকটিও ব্যর্থ হয়। ওকে, এই বৈঠক যখন ব্যর্থ হয়, ভালো করে শোনো, তখন তৎকালীন যে প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড দুটি মুসলিম প্রদেশ গঠনের ঘোষণা করেন। খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, দুটি মুসলিম প্রদেশ গঠনের কথা বলেন। এবার কোশ্চেন আসে, এই সময় দুটি মুসলিম প্রদেশ কি কি? 1 নম্বর নোট ডাউন করবে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর সিন্ধ প্রদেশ। লিখে নাও, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর 2 নম্বর লিখে নাও সিন্ধ। ওকে, যেটা দুটোই বর্তমানে পাকিস্তানের মধ্যে, এই দুটো ঘোষণার কথা বলেন। কিন্তু যেহেতু এখানে এই বৈঠক ব্যর্থ হয়, গান্ধীজির সঙ্গে তৎকালীন যারা অংশগ্রহণকারী নেতৃত্ব ব্রিটিশ সরকারের কারোর সঙ্গে মতে সেই মতো মিল না হয়, উনি দেশে ফিরে এসেই আবার আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু করেন। হ্যাঁ কি না? তাহলে বোঝা গেল সিকোয়েন্সটা, যখন চুক্তি হলো উনি গেলেন, প্রত্যাহার করলেন, যখন মানছে না আবার ফিরে এসে আইন আন্দোলন শুরু করলেন। কোনো অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে তৃতীয় গোলটেবিল বৈঠক। লাস্ট পয়েন্ট করো, তৃতীয় গোলটেবিল বৈঠক। আচ্ছা, আর একটা পয়েন্ট পারলে লিখে নিতে পারো, যে গান্ধীজির সঙ্গে যে ব্যক্তিত্ব দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তিনি হচ্ছে সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডুর নামটা লিখে নাও, যে গান্ধী ছাড়াও কংগ্রেসের যিনি যোগদান করেছিলেন ওনাকে সরোজিনী নাইডু। আমি লিখতে ভুলে গেলাম, তোমরা লিখে নাও পারলে। তৃতীয় গোলটেবিল বৈঠক, দেখো এই বৈঠকে, ভালো করে শোনো, এই বৈঠকে কংগ্রেস আর যোগদান করেনি। 1933 সাল থেকে প্রায় 1935 সাল এই বৈঠক মানে আয়োজিত ছিল, যে বৈঠকটিকে বলতে পারি যে দীর্ঘতম বৈঠক 1933 থেকে 35। এই বৈঠকটাকে গুরুত্বপূর্ণ কেন? এটা হচ্ছে দীর্ঘতম গোলটেবিল বৈঠক। ওকে, কংগ্রেস যোগদান করেনি, তবে 3টি বৈঠকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে ব্যক্তি কমন তিনি হলেন B.R. আম্বেদকর। ওকে, ইনি 3টি বৈঠকেই যোগদান করেন। ওকে, লিখে রাখো, আম্বেদকর উক্ত 3টি বৈঠকে কিন্তু যোগদান করেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার এই বৈঠকের ফলশ্রুতি কি? এই বৈঠকের ফলশ্রুতি হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। ওকে, তাহলে এই বৈঠকে যেসব প্রস্তাব গৃহীত হয় তার ফলশ্রুতি কি? লিখে রাখো, ফলস্বরূপ 1935 সালের ভারত শাসন আইন রচিত হয়। এই আইনের আবার গুরুত্ব কি? দেখো, এই ভারত শাসন আইনের গুরুত্ব কি? এই 1935 সালে ভারত শাসন আইন হলো ভারতের কনস্টিটিউশন বা সংবিধান রচনার ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য উৎস। হ্যাঁ কি না? তাই এই যে ভারত শাসন আইন, এটা তৃতীয় গোলটেবিল বৈঠকের ফলস্বরূপ, যা পরবর্তী ক্ষেত্রে গণপরিষদকে সাহায্য করেছিল কনস্টিটিউশন রচনার বিভিন্ন টপিকগুলো তুলে ধরতে। হ্যাঁ কি না? তাহলে বোঝা গেল। তাহলে দেখো, আমি কিন্তু স্বাধীনতা সংগ্রামের তৃতীয় পর্যায়ে কিন্তু আইন অমান্য আন্দোলনের মাধ্যমে শেষ করলাম। পরবর্তী ইতিহাস ক্লাসে আমি এমসিকিউ ডিসকাস করব,
তারপরেই আরম্ভ করব চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় বলতে একদম যেখানে লাস্ট পার্ট বলতে যেখানে একদম অগাস্ট প্রস্তাব, ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন, পরপর যে 1939 পরবর্তী অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ভারতের রাজনীতি কীভাবে এগোচ্ছে সেইগুলো কিন্তু আমরা পরপর আলোচনা করব। অর্থাৎ মোটামুটি আর বলতে পারি 4টে ক্লাস হলে কিন্তু আমার গোটা ইতিহাসের এই যে ফ্রিডম মুভমেন্ট আমরা 47 সাল পর্যন্ত পৌঁছে যাব। ওকে, চলো তোমরা শুধু খাতায় একটু ভালো করে নোট ডাউন করে নাও, আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, চলো তাহলে আজকে এতটাই। বুঝতে পারলে না বলো? হরিজন আন্দোলন কি বলছো বলো? হরিজন আন্দোলন, আচ্ছা 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 আচ্ছা, এই তো হরিজন আন্দোলন দেখে নাও। পুনা চুক্তির পরে যখন হচ্ছে হিন্দুদের মধ্যে বিভিন্ন বিভেদ কমাতে যে আম্বেদকর ও গান্ধীর মধ্যে পুনা চুক্তি সম্পাদিত হয়, তারপরে কি হয় হরিজন আন্দোলন। যে হরিজন আন্দোলনে দেখা যাচ্ছে যে হরিজনদের বা অস্পৃশ্যদের বিরুদ্ধে বা ওদের উন্নতি সাধনে বা ওদের বিরুদ্ধে যে বিভিন্ন অস্পৃশ্যতা ব্যাপারগুলো রয়েছে, সামাজিক একটা প্রেক্ষাপট রয়েছে, তার বিরুদ্ধে গান্ধীজি সর্বভারতীয় হরিজন সভা বা সর্বভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেন। ওকে, কোনো অসুবিধা নেই, লেখা হয়েছে। চলো তাহলে আজকে এতটাই।